প্রথমেই সকলকে জোহার নমস্কার। আমাদের ইতিহাস আমাদের পরিচয়, আমাদের ইতিহাস আমাদের গর্ব। মানভূম জেলার যে ঐতিহ্য রয়েছে, মানভূম জেলার যে গৌরবময় ইতিহাস রয়েছে, মানভূম জেলার যে সংস্কৃতি রয়েছে, সেই সমস্ত কিছুকে নিয়েই কিন্তু আমরা খুবই গর্ববোধ করি। কিন্তু ভেবে দেখো তো সকলে একবার, যে মানভূম জেলার যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে আজ কতজন জানে? কতজন জানে মানভূম জেলার যে গৌরবময় ইতিহাস রয়েছে সেই ইতিহাস কতজন জানে? এবং মানভূমের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিও কিন্তু আমরা যদি বর্তমান সময়ে বা বর্তমান পরিস্থিতির দিকে আমরা যদি তাকিয়ে দেখি, তাহলে সকলের সামনে কিন্তু একটা বিষয় আমাদের পরিষ্কার, যে মানভূমের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিও কিন্তু দিনের পর দিন কিন্তু হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে আমরা শহর অঞ্চলের মধ্যে লক্ষ্য করি, তো পুরুলিয়া জেলা বা ঝাড়গ্রাম জেলা, আমরা যদি শুধু পুরুলিয়াটাকেই ধরি, তো পুরুলিয়া জেলা তো কিন্তু আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি যে মানভূমের যে মূল সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি কিন্তু শহর থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। শহরে প্রায় নেই বললেই চলবে। মানভূমের যে টুসু, মানভূমের যে ভাদু, মানভূমের যে করম, মানভূমের যে ছাতা, শহর অঞ্চলে প্রায় এই সমস্ত সংস্কৃতিগুলি প্রায় বিলুপ্তির পথে। আজ বর্তমান সময়ে যদি আমরা দাঁড়িয়ে দেখি, তাহলে আজ বলো তো দেখি, মানভূমের ইতিহাস নিয়ে কতজন জানে? প্রায় 90 থেকে 95% মানুষ এমন রয়েছে যারা মানভূম জেলার যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে জানে না। মানভূম জেলার যে গৌরবময় ইতিহাস সেই গৌরবময় ইতিহাস সম্পর্কে জানে না। যার ফল বা রেজাল্ট কি হবে? কারণ এই না জানার সংখ্যাটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে, যার ফলে এমন একটা দিন আসবে ভবিষ্যতে যে মানভূম জেলার ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তির সংখ্যা প্রায় হয়তো 0 হয়ে যাবে, প্রায় শূন্য হয়ে যাবে। তাই আজ বর্তমান সময়ে মানভূমের সচেতন নাগরিক হিসাবে আমাদের সকলেরই কর্তব্য মানভূম জেলার যে গৌরবময় ইতিহাস রয়েছে সেই গৌরবময় ইতিহাসটাকে কিভাবে রক্ষা করা যায়, মানভূমের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিটাকে কিভাবে রক্ষা করা যায় সেই দিকে কিন্তু এগিয়ে আসতে হবে, জাতি ধর্ম দলমত নির্বিশেষে। তার কারণ আজকে আমরা বর্তমান সময়ে দেখেছি যে আমাদের পুরুলিয়াতে তথা জঙ্গলমহলে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। আজ খুবই কম সংখ্যক হয়তো রাজনৈতিক দলের নেতারা হবে যারা পুরুলিয়া জেলার সংস্কৃতি বা ঐতিহ্যের কথা ভাবে। বেশিরভাগটাই কিন্তু না ভাবার মতো নেই, না ভাবার মতো নেই। তো আজকের ভিডিওটি করার যেটা মূল উদ্দেশ্য তা হলো, আমাদের রেল শহর আদ্রাতে যে উড়ালপুল তৈরি হচ্ছে সেই উড়ালপুল, আমাদের যে দাবি সেই উড়ালপুল যাতে পঞ্চকোটের মহারাজা নীলমণি সিং দেবের নামে যাতে করা হয়, সেই দাবিকে সামনে রেখে কিন্তু আজকের এই ভিডিওটি। তো এখন হয়তো অনেকের মনেই প্রশ্ন তৈরি হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, যে পঞ্চকোটের মহারাজা নীলমণি সিং দেব কে ছিলেন? কে ছিলেন পঞ্চকোটের মহারাজা নীলমণি সিং দেব, যে ওনার নামে বা ওনার স্মরণে রেল শহর আদ্রার উড়ালপুল ওনার নামে করতে হবে? স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা যদি আমাদের মানভূম জেলার যদি ইতিহাস না জানি তাহলে স্বাভাবিক ব্যাপার যে আমাদের মনে এই প্রশ্নটা হবে, আমাদের সকলের মনে কিন্তু এই প্রশ্নটা কম বেশি থাকবে, যে কেন বা কি কারণে আমরা রেল শহর আদ্রায় গড়ে ওঠা উড়ালপুলের নামকরণ পঞ্চকোটের মহারাজা নীলমণি সিং দেবের নামে যে করার যে দাবি উঠেছে সেই দাবিকে আমরা সমর্থন করব। তাহলে সেই যে দাবিটা যে উঠেছে সেটা কতটা সমর্থনযোগ্য এবং কতটা ন্যায্য সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। কারণ অনেকেই তো মানভূমের ইতিহাস জানে না, তাই জানার প্রয়োজন আছে, সেই কারণে আজকের এই ভিডিওটা করা। আমি কিন্তু সকলের কথা বলছি না, অনেকেই আছে যারা মানভূমের ইতিহাসকে ভালোবাসে, মানভূমের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন, অনেকেই এমন রয়েছেন যারা পঞ্চকোটের মহারাজা নীলমণি সিং দেবের ইতিহাস সম্পর্কে জানেন। তবে বেশিরভাগ সংখ্যাটাই যদি আমি লক্ষ্য করি তো একটা বিষয় পরিষ্কার, মানে আমার যেটা মনে হয়েছে বিভিন্ন লোকজনের সাথে আলোচনা করে, যে বেশিরভাগ সংখ্যাটাই কিন্তু এমন রয়েছে যারা পঞ্চকোটের মহারাজা নীলমণি সিং দেবের নামে, নীলমণি সিং দেবের নাম পর্যন্ত এখনো শোনেনি, বা তার ইতিহাস জানা তো দূরের কথা, নামে পর্যন্ত শোনেনি। তো চলো এক কথায় বা সংক্ষিপ্ত আকারে পুরো বিষয়টা বলে রাখি যে কে ছিলেন পঞ্চকোটের মহারাজা নীলমণি সিং দেব। আমাদের ভারতবর্ষে ছোট বড় কিন্তু বহু রাজবংশ রাজত্ব করে গেছে, বহু রাজবংশ রাজত্ব করে গেছে ভারতবর্ষের বুকে।
তার মধ্যে বিশেষ করে আমরা যদি আমাদের পূর্ব ভারতে লক্ষ্য করি, সবচেয়ে দীর্ঘস্থায়ী যে রাজবংশটা রয়েছে এবং দীর্ঘদিন ধরে যে রাজবংশটি চলেছে, সেই রাজবংশটার নাম কিন্তু পঞ্চকোট রাজবংশ। সেই রাজবংশটার নাম কিন্তু পঞ্চকোট রাজবংশ। বিভিন্ন যারা ইতিহাসকার রয়েছেন, গবেষণাবিদরা যারা রয়েছেন, তাদের মত অনুসারে এই পঞ্চকোট যে রাজবংশ, সেই রাজবংশ প্রায় 2000 বছর, 100-200 বছর নয়, প্রায় 2000 বছর কিন্তু এই রাজবংশ আমাদের এই মানভূম তথা ছোটনাগপুর এলাকাতে রাজত্ব করে গেছে। একটা বিরাট অংশ জুড়ে তাদের রাজত্ব ছিল, কিন্তু সেই রাজবংশের ইতিহাসের কথা কিন্তু আজকে হয়তো অনেকেই জানে না। এই রাজবংশের যদি আমরা ইতিহাস ঘেটে দেখি, তাহলে দেখা যায় যে সর্বপ্রথম এই রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন দামোদর শেখর, যিনি এই পঞ্চকোট রাজবংশের প্রতিষ্ঠা করেন। এবং এই পঞ্চকোট রাজবংশ বিভিন্ন সময়ে তাদের রাজধানী স্থানান্তরিত করেছিলেন। এই পঞ্চকোট রাজবংশের সর্বপ্রথম রাজধানী কোথায় ছিল বলতো? এই পঞ্চকোট রাজ্যের সর্বপ্রথম রাজধানী ছিল কিন্তু পুরুলিয়ার বর্তমানে যে ঝালদা এলাকা রয়েছে, যে ঝালদা শহর রয়েছে, সেই ঝালদাতে কিন্তু সর্বপ্রথম এই পঞ্চকোট রাজাদের রাজধানী ছিল। এবং পরবর্তী সময়ে বিভিন্ন কারণে সেখান থেকে রাজধানী স্থানান্তরিত হয়ে চলে আসে পাড়াতে, যেখানে হয় তাদের দ্বিতীয়তম রাজধানী। তারপরেই এই পাড়া থেকে রাজধানী স্থানান্তরিত হয়ে যায় গড় পঞ্চকোট, অর্থাৎ যেটা পাঞ্চেত পাহাড়, সেই পাঞ্চেত পাহাড়ে কিন্তু তাদের রাজধানী স্থানান্তরিত হয় এই পঞ্চকোট রাজবংশের। তৃতীয় নম্বরের রাজধানী তাহলে কোথায়? না, গড় পঞ্চকোট, বর্তমানে যেখানে পাঞ্চেত পাহাড়। এবং এখানে সবচেয়ে বেশি সময় ধরে পঞ্চকোটের রাজবংশের রাজারা কিন্তু রাজত্ব করেছিলেন। প্রায় বলা যেতে পারে আনুমানিক 700 থেকে 800 বছর পর্যন্ত, প্রায় 700 থেকে 800 বছর পর্যন্ত। আমাদের দেশে মোগলরা কত বছর রাজত্ব করেছিল? প্রায় হয়তো 300 থেকে 400 বছরের মতো। যারা সুলতান বংশের ছিলেন তারা কত বছর রাজত্ব করেছিল? বা গুপ্তরাই কত বছর রাজত্ব করেছিল? 200 থেকে 300 বছর। কিন্তু এই রাজবংশের যে তৃতীয় রাজধানী যেখানে স্থানান্তরিত হয় গড় পঞ্চকোট বা পাঞ্চেতে, সেই পাঞ্চেতে তারা প্রায় 700 থেকে 800 বছর এখানে তারা রাজত্ব করেছিলেন। তাদের রাজধানী প্রায় 700 থেকে 800 বছর কিন্তু এই গড় পঞ্চকোটে ছিল। বর্তমানে যার কিন্তু প্রচুর ধ্বংসাবশেষ, আমরা যদি কেউ পাঞ্চেত পাহাড় যাই, তাহলে কিন্তু আমরা এখনো তখনকার দিনে কি আমাদের মানভূমের যে কারিগরি কতটা উন্নত হতে পারে, তা কিন্তু বর্তমানে গড় পঞ্চকোট গেলে কিন্তু আমাদের সকলের সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। কিভাবে সেখানে পাহাড়ের একটা চূড়া কেটে, সেখানে পাহাড়ের উপরে আজ থেকে প্রায় 1000 বছর আগে, 800 বছর আগে পাহাড় কেটে সেখানে কিভাবে পাথরের দুর্গ তৈরি করা হয়েছিল, যেটা বলা যেতে পারে পশ্চিমবঙ্গের আর অন্য কোনো জায়গাতে লক্ষ্য করা যায় না। ঠিক যেমন রাজস্থানে আমরা দেখি বিভিন্ন জায়গাতে পাহাড় উঁচু উঁচু ঢালান কেটে যেভাবে বড় বড় দুর্গ নির্মাণ করা হয়, ঠিক সেই রকম বর্তমানে আমাদের যে গড় পঞ্চকোট বা পাঞ্চেত পাহাড় রয়েছে, সেখানে গেলেও আমরা সেই অবশেষ দেখতে পাই পঞ্চকোট রাজাদের যে তখনকার দিনে তাদের যে কারিগরি স্থাপত্য কতটা যে উন্নত ছিল, কিভাবে তারা পাহাড় কেটে একটা বড় অংশে তারা দুর্গ স্থাপন করেছে। শুধুমাত্র তাই নয়, পাহাড়ের নিচে রানী মহল থেকে শুরু করে বিভিন্ন মন্দিরের সন্ধানও কিন্তু পাওয়া গেছে, যেটা বর্তমানে বিশেষ করে যারা পাঞ্চেত বা পঞ্চকোট গেছে তারা সকলে হয়তো কম বেশি লক্ষ্য করেছে। এগুলি সবই কিন্তু পঞ্চকোট রাজবংশের রাজত্বের সময় নির্মিত হয়েছে। চতুর্থ নম্বরে এই পঞ্চকোট রাজাদের রাজধানী স্থানান্তরিত মহারাজনগর, যেটা বলা হয়ে থাকে প্রায় পঞ্চকোট পাহাড় থেকে কয়েক কিলোমিটার দূরেই মহারাজনগরে এই রাজবংশ স্থানান্তরিত হয়। এটা ছিল চতুর্থ নম্বর তাদের যে রাজধানী। তারপরে এই মহারাজনগর থেকে পঞ্চকোটের রাজারা উঠে আসে বর্তমানে কাশীপুরের পাশে যে রামবনি গ্রাম রয়েছে, সেই রামবনি গ্রামে তারা তাদের রাজধানী স্থাপন করে। তবে এখানে তাদের বেশি সময় রাজধানী স্থান ছিল না, অর্থাৎ রামবনি তাদের বেশি সময় তারা এখানে রাজধানী স্থাপিত করেনি। এখানে প্রায় কয়েক বছর তাদের রাজধানী এখানে থাকে রামবনিতে। রামবনির পরে 6 নম্বরে তারা রাজধানী তৈরি করে কেশরগড়ে। বর্তমানে যে কেশরগড় রয়েছে, সেই কেশরগড়ে তারা রাজধানী স্থানান্তরিত করে, যা ছিল পঞ্চকোট রাজাদের 6 নম্বরের রাজধানী। এবং বর্তমান সময়ে যদি অনেকে হয়তো যারা কেশরগড় গেছো বা যদি কেউ কেশরগড় থেকে ভিডিওটা দেখছো, তারা হয়তো সকলেই জানো বা সকলে হয়তো লক্ষ্য করেছো যে কেশরগড়ও কিন্তু পঞ্চকোট রাজাদের
বিভিন্ন যে ধ্বংসাবশেষ, তৎকালীন রাজবাড়ি মন্দিরে যে ধ্বংসাবশেষ বহু কিছুই কিন্তু সেখানে রয়েছে। এবং কেশরগড় থেকে সর্বশেষ যেটা রাজধানী স্থানান্তরিত হয় তা হলো বর্তমানে কাশীপুরে। এবং এই কাশীপুরে এসেই প্রথম যিনি রাজা হন তিনি হলেন মহারাজা নীলমণি সিং দেব। যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে দেখা যায় এই পঞ্চকোট রাজবংশে প্রায় 80 পুরুষেরও বেশি রাজা প্রায় বলা যেতে পারে 80 পুরুষেরও বেশি রাজা এই পঞ্চকোট রাজবংশে রাজত্ব করেছেন। আর এই 80 পুরুষের মধ্যেই বা 80 রাজার মধ্যে অন্যতম হলেন মহারাজা নীলমণি সিং দেব। তো এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে অত রাজা রাজত্ব করে গেছে, তাহলে মহারাজা নীলমণি সিং দেবের নামটা কেন উঠে আসছে, বা ওনার নামে কেন আদ্রার উড়ালপুরের দাবি উঠেছে? তো বলে রাখি বন্ধুগণ, আমরা হয়তো বিভিন্ন রাজবংশের ইতিহাস পড়েছি, সেটা গুপ্ত বংশ হোক, মৌর্য বংশ হোক, এবং প্রতিটা রাজবংশেই দেখি যে বহু রাজারা রাজত্ব করেছেন। বহু রাজা, কোন রাজবংশে দেখি 5টা, কোন রাজবংশে 10টা, কোন রাজবংশ এমন রয়েছে 20 থেকে 30টা রাজা রাজত্ব করেছেন। কিন্তু সেই রাজাদের সবার কথাকে আমরা মনে রাখি? নিশ্চয় মনে রাখি না। সেই রাজবংশের দেখা যায় যারা গুরুত্বপূর্ণ রাজা রয়েছে তাদের কথাই কিন্তু আমরা বিশেষভাবে মনে রাখি। যদি আমরা মৌর্য বংশের দিকে তাকিয়ে দেখি তো মূলত আমরা দুটা রাজার কথাই বলি, চন্দ্রগুপ্ত মৌর্য আর চক্রবর্তী সম্রাট অশোক। গুপ্ত বংশের কথা বললো, গুপ্ত বংশ অনেক রাজা রাজত্ব করে গেছে, কিন্তু আমাদের সকলের সামনে যে দুটো রাজার কথাই আমরা বারবার তুলি, সেই দুটো রাজা কারা? না, একজন হলেন সমুদ্রগুপ্ত আর একজন হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মুঘলদের দিকেও যদি আমরা তাকিয়ে দেখি তো প্রথমেই যার নাম সবার মুখে শোনা যায় উনি হলেন সম্রাট আকবর। কিন্তু মুঘল বংশে তো আরো বহু রাজা রাজত্ব করেছেন, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা হিসাবে কিন্তু আমরা সেই রাজবংশের আকবরকেই ধরি। তো ঠিক সেই রকম পঞ্চকোট রাজবংশেও 80টিরও বেশি রাজা রাজত্ব করলো। পঞ্চকোটের মহারাজা নীলমণি সিং দেবের যে অবদান, সেই অবদান কিন্তু অন্য রাজার তুলনায় কিন্তু বহু বেশি। যদি বলো কিরকম, না 1857 সালে যে মহাবিদ্রোহ হয়, সকলেই তো জানো যে 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। আর সেই মহাবিদ্রোহে কিন্তু এই মানভূম জেলাতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন বিভিন্ন ভাবে, উনি হলেন কিন্তু পঞ্চকোটের মহারাজা নীলমণি সিং দেব। পঞ্চকোটের মহারাজা নীলমণি সিং দেব সক্রিয়ভাবে কিন্তু 1857 সালের মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন এই এলাকাতে মহাবিদ্রোহের। তাহলে উনি একজন বড় স্বাধীনতা সংগ্রামী। কিন্তু আজ কতজন ওনার নাম জানে? শুধুমাত্র তাই নয়, আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের পুরুলিয়াতে এসেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু ওনাকে যদি প্রশ্ন করা হয় যে উনি কি করতে এসেছিলেন পুরুলিয়া বা কার আমলে এসেছিলেন, তো সেই সম্পর্কে কিন্তু উনি কোনো কিছু বলতে পারবে না। মাইকেল মধুসূদন দত্ত বাংলার একজন বিখ্যাত কবি, যিনি পঞ্চকোটের মহারাজা নীলমণি সিং দেবের আমলেই এসেছিলেন পুরুলিয়া তথা মানভূম। এছাড়াও যদি আমরা দেখি ভাদু গান, আমরা বর্তমানে গ্রামগঞ্জে ভাদুর একটা বিরাট প্রচলন রয়েছে জঙ্গলমহলে, আর এই ভাদু গানের যে শ্রেষ্ঠা তিনি হলেন কিন্তু পঞ্চকোটের মহারাজা নীলমণি সিং দেব। যদু ভট্টর মতো বড় বড় শিল্পীরা, গোবিন্দলাল থেকে শুরু করে আরো এমন বহু ব্যক্তিত্বরা তৎকালীন সময়ে পঞ্চকোটের মহারাজা নীলমণি সিং দেবের রাজসভায় এসেছিলেন। এক কথায় বলা যেতে পারে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যেমন নবরত্ন সভা ছিল, ঠিক একই রকম ভাবে কিন্তু নীলমণি সিং দেবের রাজসভায় যেন নবরত্ন দিয়ে সেজে উঠেছিল। কিন্তু আজ সেই রাজার যে একটা গৌরবময় ইতিহাস রয়েছে, একদিকে যেমন শিল্প সাহিত্যের বিকাশে যেমন তার অবদান কিন্তু অতুলনীয়, স্বাধীনতা আন্দোলনে ওনার অবদান অতুলনীয়, এমনকি বর্তমানে আমরা যে দুইটি বড় শহর দেখি, বিশেষ করে আদ্রা এবং আসানসোল, এই দুটি, আদ্রা হলো রেল শহর এবং বর্তমানে শিল্পনগরী আসানসোল, এই দুটি শহর প্রতিষ্ঠাত কিন্তু পঞ্চকোটের মহারাজা নীলমণি সিং এর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু আজ বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, সেই মহান রাজা, সেই মহান লিডার, যিনি এক সময় মানভূমের যে শিক্ষা সংস্কৃতি শিল্প সমস্ত কিছুকে যেন উনি এক চরম শিখরে নিয়ে গিয়েছিলেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে
মানভূম জেলার অগ্রগতি উন্নয়নে যার অবদান অনস্বীকার্য, সেই মহান রাজাকে যেন আমরা ভুলে গেছি, সেই মহান রাজাকে যেন আমরা ভুলতে বসেছি। আর বর্তমান সময়ে আমরা যদি তাকিয়ে দেখি, মানভূমের সেই মহান রাজার নামে আজ না আছে বর্তমানে কোনো স্মৃতিসৌধ, না আছে কোনো স্কুল, না আছে কোনো কলেজ, না আছে কোনো প্রতিষ্ঠান ওনার নামে। আজ মানভূমের মানুষ কিন্তু সেই মহান রাজাকে ভুলতে বসেছে। তাই কিভাবে সেই যে হারানো ইতিহাস, সেই হারানো ইতিহাসকে পুনরুদ্ধার করা যায়, কিভাবে সকলের সামনে সেই ইতিহাসটা তুলে ধরা যায়, তার জন্যই কিন্তু আদ্রাতে নির্মিত হওয়া যে উড়ালপুল, সেই উড়ালপুল যাতে পঞ্চকোটের বীর প্রতাপশালী মহারাজা নীলমণি সিং দেবের নামে যাতে করা হয়, সেই ব্যাপারে আমাদের যে এখানে দাবি, সেই দাবি উঠেছে। তাই সকলকে বলবো, জাতি ধর্ম দলমত নির্বিশেষে আমাদের যে দাবিটি উঠেছে, সেই দাবি যে একেবারে ন্যায্য, সেই দাবি যে একেবারে যুক্তিযুক্ত, তা সরকারের কাছে, তা প্রশাসনের কাছে এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলকে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। সকলেই জানুক পঞ্চকোটের বীর প্রতাপশালী মহারাজা নীলমণি সিং দেবের গৌরবময় ইতিহাসের কথা। এবং আমরা যে দাবিটাকে সামনে রেখেছি, সেই দাবিটা যাতে সার্থক হয়, সেই দাবিটা যাতে সফল হয়, তার জন্য সকল মানভূমবাসীকে বলবো এগিয়ে আসার জন্য। আমাদের দাবি একেবারে ন্যায্য দাবি, কারণ আমাদের ইতিহাস আমাদের পরিচয়, আমাদের ইতিহাস আমাদের গর্ব। আর সেই হারিয়ে যাওয়া যে ইতিহাস, সেই হারিয়ে যাওয়া ইতিহাসকে পুনরুদ্ধারের লড়াইয়ে সকলেই কিন্তু সমর্থন করুন, সকলেই কিন্তু এগিয়ে আসুন। সকলকে জোহার, নমস্কার, জয় মানভূম, জোহার মানভূম।